পরিবর্তিত সমাজ কাঠামোর সঙ্গে উপযুক্ত আইন না থাকায় অথবা ওই পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে থাকা আইনের অতীত কোনো থাকা আইনের পরিমার্জন পরিবর্ধন বা সংশোধন না হওয়ার কারণে আমরা অতীতে বহু ক্ষেত্রে দেখেছি অনেক বড় বড় ঘটনাতে সারা ভারতবর্ষের প্রেক্ষিতেও যদি দেখা হয় অনেক বড় বড় অপরাধী সেই আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। আদালতও সেক্ষেত্রে কিছু করতে পারে না, তার কারণ যদি উপযুক্ত আইন উপযুক্ত সময়ের জন্যে সংশোধিত হয়ে নতুন রূপ লাভ না করে। এখন সেক্ষেত্রে আফসোস করবার ছাড়া আর কিছু করার থাকে না। এখন এই আইনগুলো এক তো আমাদের দেশের যে সংবিধান, সেই সংবিধানের মাপকাঠিতে পরবর্তীতে যে ব্রিটিশের সময়কার যে সমস্ত আইন আমাদের ভারতবর্ষে বিচার ব্যবস্থাতে প্রযুক্ত ছিল এবং প্রশাসনের ক্ষেত্রে প্রযুক্ত ছিল, সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া এবং সংবিধানের বিভিন্ন সময় বিভিন্ন রকমের সংশোধনী, এগুলো সম্পর্কে আমরা জানি। তারপরে আসলো এই একদম হাল আমলে, সেটা হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা। আইন বিশেষজ্ঞরা এই সমস্ত নিয়ে প্রচুর গবেষণামূলক কথাবার্তা বলতে পারবেন। আমি সেই রাস্তাতে যাওয়ার ধৃষ্টতাই দেখাচ্ছি না, তার কারণ আইন বিশেষজ্ঞ তো আমি নই। কিন্তু আমি আসতে চাইছি অন্য একটি বিশেষ বিষয়ে, যেখানে অপরাধ, অপরাধী, আইন এবং বিচার এই সবকটি জায়গার একটা সামঞ্জস্যের অভাব কখনো কখনো সাধারণ মানুষ মনে করে। এমনকি বিচার ব্যবস্থাও তাদের বিভিন্ন রকম অবজারভেশন যখন দেন, তখন দেখা যায় যে হয়তো এই যে আমাদের আধুনিক সমাজ ব্যবস্থার দিকে আমরা ক্রমশ এগিয়ে চলেছি বা চলছি, আধুনিকতাই হচ্ছে বর্তমানের নিয়ম। অতীত এবং বর্তমান তার মধ্যে তফাৎ থাকে এবং সমাজ ব্যবস্থার পরিবর্তন সেই তফাৎটাকে দেখিয়ে দেয়। একটি অপরাধ যে যে প্রযুক্তি নিয়ে বা যে যে কৌশলে, যে যে কারণে, যে যে প্রেক্ষিতে, যে যে সমাজ ব্যবস্থার কারণে অতীতে ঘটত, ধরা যাক তার কাছাকাছি ধরনের কোনো অপরাধ, একই অপরাধের মতো সেই অপরাধে ব্যবহৃত হয়েছে হয়তো অনেক অত্যাধুনিক প্রযুক্তি, তার কলাকৌশল পাল্টে গেছে, তেমনি তার সামাজিক প্রেক্ষিতটাও হয়তো পাল্টে গেছে। এখন এই সমস্ত কিছু জটিলতা, এটা আমাদের প্রবাহমান জীবনের একটি অংশ মাত্র। আর তার জন্যেই আছে এই আইনের নতুন আইন প্রণয়ন করা এবং এক্সিস্টিং বা থেকে রয়েছে যে আইন, সেই আইনের যদি কোনো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন সব মিলে যদি বলেন সংশোধন, এই সংশোধন করবার ক্ষমতা আমাদের দেশের সংবিধান কাদের দিয়েছে? কেন্দ্রের লোকসভা, রাজ্যসভাকে, এমনি রাজ্যে বিধানসভাকে। মানে মূলত এখানে কিন্তু সংখ্যা একটা বড় ব্যাপার, এবং সেটা লোকসভা রাজ্যসভার ক্ষেত্রেও যেমন সত্যি, সেখানে যেমন এমপি বা মেম্বার অফ পার্লামেন্ট সেটা, আর বিধানসভার ক্ষেত্রে অবশ্যই বিধায়করা। আর এই আইন পাশ করানোর ক্ষেত্রে সংখ্যাকে অস্বীকার করে তো কিছুই সম্ভব নয়। আর গণতন্ত্র, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে সংখ্যাই শেষ পর্যন্ত শেষ কথা বলে, অনেক ক্ষেত্রে না, অধিকাংশ ক্ষেত্রে। বন্দে মাতরম, নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। রাজ্য বিধানসভায় আসতে চলেছে এক গুচ্ছ ঐতিহাসিক আইন এবং তার সাথে সংশোধন। ভেবে দেখতে হবে যে এই আইনগুলো কতটা জরুরি ছিল এই সমাজের জন্য। আর আইন
প্রস্তাবনা হয়েছে, বিধানসভায় এখনো পেশ হয়নি, এই আগামীকাল থেকেই সেটি শুরু হয়ে যাবে। ভাবতে হবে মাত্র 1.5 মাসের মতো বয়স হয়েছে এই সরকারটির, কিন্তু দাবিগুলি, মানুষের যন্ত্রণাগুলি, সেগুলি কোন সরকার কি এর আগে অ্যাড্রেস করেছে? যে এই অসুবিধাগুলো মানুষ ফেস করছে, তাহলে সেই যে অসুবিধাগুলো, যে অত্যাচারগুলো, যে অপরাধগুলো সমাজে ঘটে চলেছে, তার জন্য উপযুক্ত আইন অথবা থাকা আইনের, উপযুক্ত আইন আনা উচিত অথবা থাকা আইনের মানে সংশোধন প্রয়োজন। এখন ভেবে দেখুন, সংখ্যার অসুবিধা কিন্তু এর আগেও ছিল না। কিছু কিছু জায়গা আছে যেগুলো কেন্দ্রের আইন, সেটা রাজ্যে লাগু হবে কিনা সেই আইন, আবার যেগুলো রাজ্যে আইন রাজ্য বিধানসভা পাশ করিয়ে নিতে পারে সেরকম কিছু আইন, এই সামগ্রিকভাবেই যদি ধরা যায়, তাহলে মূল জায়গাটা হচ্ছে একটা জায়গায় এসে যাবে, সেটা হচ্ছে সদিচ্ছা এবং সেই সরকারের নীতির জায়গাটা। খেয়াল করুন কংগ্রেস জমানা, খেয়াল করুন মানে সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট জমানা এবং তৃণমূল কংগ্রেস জমানা, এদের হাতে কিন্তু সংখ্যাগরিষ্ঠ বিধায়ক সব সময়ই ছিল এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাবে সেটা 200-র বেশি। পশ্চিমবঙ্গের বিধানসভার এক আশ্চর্য ঘটনা যে রাজ্যের শাসক দলের কাছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই 200-র কাছাকাছি বা 200-র বেশি বিধায়ক থেকেছে এর আগে, এই 79-80 বছর ধরে। এখন এই যে অভিন্ন দেওয়ানি বিধি, এই নিয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু পাশাপাশি আর যে আইনগুলো আসতে চলেছে, যেমন দুষ্কৃতি দমন আইন, যেমন ল্যান্ড জিহাদ বিরোধী আইন, যেমন লাভ জিহাদ বিরোধী আইন, এখন এগুলো তো এই যে সমস্যাগুলো নিশ্চয়ই আপনি 1975 সালে বা 1980 সালে এই ধরনের ঘটনার কথা হয়তো ভাবতে পারেননি। এই জন্যই বলতে চাইছি যে সময় যখন এগিয়ে চলে, প্রয়োজন আসে, তখন তাহলে নিশ্চয়ই তার সংশোধনের প্রয়োজন হয়। তাহলে সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, যখন থেকে এই ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, এই সমস্তগুলো চালু হয়েছে, ওনার চোখের সামনে বসে বসে উনি নেতৃত্ব দিয়েছেন সেই জিনিসগুলোর, তাহলে সেই সরকার কেনই বা সেগুলো বন্ধ করবার জন্য আইন আনবেন? যেখানে উনি ছিলেন বা ওনার সরকার প্রশাসন ছিল এই দুষ্কৃতীদের প্রধান পৃষ্ঠপোষক। আরো আরো করো, আরো লুটে নাও মানুষকে, আর সেটা তিনি যে আগামী দিনেও করার জন্য প্রস্তুত ছিলেন তার প্রমাণ তো তার নির্বাচনী জনসভাগুলি, যেখানে তিনি একের পর এক, তিনি এবং তার সাথে ঘোড়া বা তার থেকে এক কদম এগিয়ে থাকা ডিজে ব্যানার্জি। কাজেই এটা বললে চলবে না যে গুন্ডামি কাকে বলে। যে নেত্রী তার রাজনৈতিক বিধানসভার ক্ষেত্রে রাজনৈতিক জীবনের একটা সূত্রপাতই ঘটিয়েছিলেন বলে যে তিনি গুন্ডাদের কন্ট্রোল করেন, যে নেত্রী বিধানসভা ভাঙচুর করেন, তাহলে সেই নেত্রীর কাছ থেকে চতুর্দিকে বাস, ট্রাম, ট্রেন, স্টেশন, সরকারি সম্পত্তি তার দলের পরিচালনায় ভাঙচুর হবে, আর অবাক হওয়ার কি আছে? আর যে নেত্রী বলেন ভারতীয় আইন ব্যবস্থায় পাকড়াও হওয়া কোন অভিযুক্ত, অনুব্রত মণ্ডল ধরুন, সেই নেত্রী, যে নেত্রী শিক্ষা দুর্নীতি, মানে শিক্ষা দুর্নীতি বলতে শিক্ষক নিয়োগ দুর্নীতি, তাদের ওপরে তার পুলিশ লাঠি চালিয়ে দেয়, লাথি মারে শিক্ষকের পেটে, লাথি মারে শিক্ষকের পেটে, এটা কোনো সাহিত্যের আলংকারিক কোনো কথা নয়, বাক্য নয়, এটা বাস্তব, আমরা সবাই চোখে দেখেছি,
পুলিশ শিক্ষককে পেটে লাথি মারছে। তাহলে এগুলো তিনি প্রশ্রয় দিয়েছেন, তাহলে সেটার বিরোধিতা জন্য আইন কেন আনবেন? লুটতরাজ, চুরি, দুর্নীতি, এই সমস্ততে যাতে গ্রেপ্তার না হয় কেউ, উনি তো এতদিন তার ব্যবস্থা করে এসেছেন। এবং আজকে যতই বলুন কালীঘাটের তৃণমূল, ঋত তৃণমূল, এই সমস্ত যাই বলুন না কেন, আদপে আমি যদি বলি একটি ঝুড়িতে যদি যে জিনিসগুলি আছে সেই জিনিসটা তো একই, তারা তারা সেই মানুষগুলি তো একই, এটা ভুলে যাচ্ছেন কেন? এরা তো তৃণমূল কংগ্রেসের টিকিটে ভোটে প্রচার করেছেন, এরা তৃণমূল কংগ্রেসের ওই ছকে বাঁধা নিয়মে ভোট জিতেছেন, এরা ওই এসআইআর পর্বে যা যা কিছু ঘটেছে সব কিছুকে সমর্থন করেছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে চতুর্দিকে ওই সরকারের যে দুর্নীতি, ছড়াছড়ি, লুট, হিংসা, তাহলে এরা 4 তারিখের আগে এরা সবাই তার সঙ্গী, সহচর, সাহায্যকর্তা এবং একই দোষে দুষ্ট। এখন যেটা বলছিলাম যে এই আইনগুলো ওনারা আনতে দেননি, তার কারণ ওনারা জানতেন এগুলো, এই আইনগুলো কেন আন, লুট যে করছে, যে সরকার লুটে সাহায্য করছে, সেই সরকার আবার লুটের বিরুদ্ধে আইন আনবে কেন? যে সরকার নিজে প্রত্যক্ষ মদত দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে দিয়ে ল্যান্ড জিহাদ করছে, তাহলে ল্যান্ড জিহাদ বিরোধী আইন তাহলে সেই সরকার আনবে কেন? যে সরকার সতর্কভাবে একটি নির্দিষ্ট কমিউনিটি দিয়ে আর একটি ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একটা নির্দিষ্ট কমিউনিটি দিয়ে আর একটা নির্দিষ্ট কমিউনিটিকে ঘিরে ফেলা, তারপর কি 1 সেকেন্ডে 12টা বাজিয়ে দেবে, এই সমস্ত যারা বলছেন, এবং একটি নির্দিষ্ট ধর্ম, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলা, নোংরা ধর্ম বলা, আরো কত না কি করেছেন, এবং পাশাপাশি আরেকটি সম্প্রদায়কে তোষণ করেছেন। তাহলে সেই মানে আড়াআড়ি ভাবে ভাগ করে রাখা একটি পক্ষপাত দুষ্ট তোষণবাদী মানসিকতার সরকার এবং নেত্রী কি করে ইউসিসি এই রাজ্যে চালু করবেন? অভিন্ন দেওয়ানি বিধি, দেশে যে ধর্মই হও না কেন দেশের একটি আইন, সেটি কেন তিনি সমর্থন করবেন? আর এই সামগ্রিক প্রশ্নগুলো তুলে রাখলাম, সবার সামনে তুললাম, যে এগুলো এতদিনের মানুষের চাহিদা নয় কি? একটি দুষ্কৃতী, একটি গুন্ডা, সে অ্যারেস্ট হোক, সে যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পাক, এটি কি সমাজের চাহিদা নয়? আচ্ছা, আইন যদি কঠোর হতো, আইনের যারা রক্ষক তারা যদি কঠোর হতেন, হয়তো, হতো না বলছি না, হয়তো অভয়ের মতো ঘটনাকে রোধ করা যেত আইনের ভয়ে, প্রশাসনের ভয়ে। কিন্তু মদত দিলে তো আর সেগুলো ভয় বলে কিছু থাকে না। তথ্য প্রমাণ লোপাট করে তছনছ করে দিয়ে সেই অপরাধীদের পাশে যখন দেখে অপরাধী, যে সরকার খোদ একের পর এক অপরাধীকে পাশে দাঁড়াচ্ছে, এবং সেটা করতে গিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুপ্রিম কোর্ট, হাইকোর্টে খরচা করছে, আর নেত্রী খোদ বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কখনো শাহজাহানের পক্ষে আর কখনো অনুব্রত মণ্ডলের পক্ষে, বিশেষ সম্মান দিয়ে ফিরিয়ে আনার কথা বলছেন। যখন রেশন কেলেঙ্কারিতে জেল খেটে বাইরে বেলে আসা তার কথায় বালু বা জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেই আবার ক্যান্ডিডেট করছেন এবং প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাচ্ছেন, তখন তো সেই সমস্ত দুষ্কৃতী লুটতরাজ যারা করে তাদের মনে ভয়টা থাকবে কেন?
আর এই সমস্ত কারণেই বলছি, এত কিছু যখন আপনারা সংখ্যার জোরে করে নিয়েছেন, কিসের জোরে? সংখ্যার জোরে। কখনো বিধানসভায়, কখনো অতীতে, এই বিজেপি সরকারের আমলের অতীতে কংগ্রেস জমানায় তারাও করে নিয়েছেন। কিসের জোরে? সংখ্যার জোরে। কখনো কখনো কিছু করেননি, চোখ বুজে বসে থেকেছেন, আর কখনো কখনো করেছেন। যা যা কিছু করেছেন, কিসের জোরে করেছেন? বিধায়ক সংখ্যার সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই তো সরকার গঠন করেছিলেন। তাহলে সেই জোরে সেই কাজগুলো আপনারা করেছেন। আর এখনো কিন্তু এই যে পশ্চিমবঙ্গ ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে আমরা নিজেদেরকে এবার মনে করতে পারছি, সেই পশ্চিমবঙ্গ 4 তারিখের পরে সেই সংখ্যা গরিষ্ঠতা দিয়েছে এই সরকারকে, এই সোনার বাংলার সরকারকে। কাজেই ইউসিসি, ল্যান্ড জিহাদ বিরোধী আইন, লাভ জিহাদ বিরোধী আইন, দুষ্কৃতি দমন আইন এবং তার সঙ্গে জরিমানা, ক্ষয়ক্ষতি, এই সমস্ত যে লুটতরাজ, গুন্ডামি, গুন্ডা দমন আইন, তাদের জরিমানা আদায় করবার আইন, সব আইনগুলো আসবে। এবং চেঁচিয়ে লাভ নেই। চেঁচিয়ে কি হবে? হয়তো একটু টিভি শো হবে, হয়তো বিধানসভার ভিতরেও একটু চেঁচামেচি হবে, কিন্তু আইনগুলো ওই সংখ্যার ভিত্তিতেই পাশ হবে। এবং ঠিক ওই একইভাবে বিধানসভায় যেমন হবে, তেমনি কেন্দ্র সরকারেও, লোকসভাতেও তেমনি হবে। এই তৎকালীন মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচার সভায় বলেছিলেন না যে তিনি 2 মাসের মধ্যে কেন্দ্র সরকারটাকেই উল্টে দেবেন। যা, এবার কি হবে? সব উল্টে গেল তার চোখের সামনে, সব গড়াগড়ি খাচ্ছে তার চোখের সামনে, আর সবাই আঙুল তুলে দিচ্ছে কার দিকে? ওনার দিকে, ওনার ডিজে ব্যানার্জির দিকে। না, এই সমাজ আইনের শাসন প্রতিষ্ঠা করবার পক্ষে ভোট দিয়েছে। এই সমাজ দুষ্কৃতীদের খুঁজে খুঁজে জেলে ঢোকানোর পক্ষে ভোট দিয়েছে। এই সমাজ অভয়ার যাতে বিচার হয় তার পক্ষে ভোট দিয়েছে। এই সমাজ দুষ্কৃতীদের যেন চরম শাস্তি হয়, নৃশংস যত কাজ তারা করেছে তাদের যাতে চরমতম শাস্তি হয় তার পক্ষে ভোট দিয়েছে। এই আইন আটকানো যাবে না। কাজেই সেই ফাঁক ফকর দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেটা বলেছেন, যে ওই আইনের ফাঁক ফকর দিয়ে বেরিয়ে গিয়ে আইনের রাস্তা মাফিক আবার জামিন পেয়ে বেরিয়ে এসে আবার লুটতরাজ, রাহাজানি, সর্বনাশা, সেই খেলায় মেতে পড়ব, সেদিন আর ফিরে যাতে না আসে তার জন্যেই এই আইনগুলো, আর সেই আইনগুলো পাশ হবেই হবে। শুধু দর্শকবৃন্দ, এপিসোডগুলো আপনাদের ভালো লাগলে, রাষ্ট্রবাদকে সমর্থন করলে এবং আগামী দিনে নতুন সুন্দর সমাজ গঠন করবার লক্ষ্যে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সমর্থন করলে, আমাদের লড়াইকে সমর্থন করলে আপনারা একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং নোটিফিকেশন অন রাখুন। এগুলো করতে কয়েক সেকেন্ড লাগে। এই সাবস্ক্রাইব করুন। আগামী দিনে আপনাদের জন্য অনেক তথ্যবহুল, অনেক বড় বড় ঘটনা আপনাদের জন্য নিয়ে আসার জন্য আমরা প্রস্তুত হচ্ছি। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। আপনাদের সঙ্গে দেখা হবে আবার সামনের এপিসোডে অত্যন্ত তথ্যবহুল সমস্ত রকম ঘটনাবলী নিয়ে। বন্দে মাতরম। নমস্কার।